তাহলে মোটামুটি বায়ুমণ্ডল সম্বন্ধে যে আইডিয়া আছে সেখানে জোয়ার ভাটা এবং আমাদের সমুদ্র স্রোত বায়ুমণ্ডল একটা গুরুত্বপূর্ণ বিষয়। সমুদ্র স্রোত সম্বন্ধে জানতে গেলে যে মহাদেশীয় উপকূলীয় অবস্থানগুলোর সম্বন্ধে নলেজ দরকার। এবং আমরা জানি পৃথিবীতে 5টা সমুদ্র আছে, মহাসমুদ্র 5টা আছে, আটলান্টিক, প্রশান্ত, ভারত, সুমেরু আর কুমেরু, এই 5টা মহাসাগর। এই 5টা মহাসাগরের মধ্যে সমুদ্র স্রোতের যদি বিরাট কিছু বৈচিত্র্য আছে সেটা আটলান্টিক আছে। আটলান্টিক পড়ার পরে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর সম্বন্ধে আর টিচার লাগে না, মানে আর বোঝার দরকার হয় না, এটা ঘরে একটু খেয়াল দিলে তুমি বুঝে যাবে। ব্যাপারটা একই, সব সমুদ্র স্রোত একই হয়, শুধু স্থান ভেদে উপকূল ভেদে সমুদ্র স্রোতের বিভিন্ন নাম, কিন্তু সমুদ্র স্রোতের সিস্টেমটা একই পৃথিবীর সব জায়গায়। এবং বায়ুচাপ বলা হয়, বায়ু প্রবাহ যে সিস্টেম হয়, সমুদ্র স্রোতের সিস্টেমটা প্রায় একই। তো আমরা আজকে যে আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত আছে সেইটা সম্বন্ধে একটু বলবো। তো যদি আমরা দেখি আটলান্টিক মহাসাগর পৃথিবীর 4টা মহাদেশের মধ্যবর্তী স্থানটাকে ধরা হয়। আমি বলছি ধরা হয়, মানে সব মহাসাগরগুলো তো সব মহাসাগরের জলের সাথে কানেকশন, তাহলে এই মহাসাগরের নাম দেওয়া হয়েছে জাস্ট আটলান্টিক, কিন্তু কোন এইটুকু মধ্যবর্তী যে জলাশয় আছে, জলাভূমি আছে পৃথিবী, তাকে আমরা নাম দিয়েছি আটলান্টিক। এটা হচ্ছে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ আর আফ্রিকা। এই 4টা মহাদেশের মধ্যবর্তীয় যে মহাসাগর, সেই মহাসাগরটাকে আমরা নাম দিয়েছি আটলান্টিক। তো আটলান্টিক মহাসাগরের মোটামুটি সাউথ আমেরিকার ব্রাজিল দেশটা দিয়ে এবং আফ্রিকার কঙ্গো যে দেশটা আছে সেই দেশটার মধ্যবর্তী অংশ নিরক্ষরেখা পাশ হয়েছে। এই এলাকার উপকূলীয় বিভাগটাতে তাহলে আটলান্টিক মহাসাগরের উপরও নিরক্ষরেখার পাশটা হয়েছে। তো আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের জলটা অনেক উষ্ণ থাকে, আর যত সুমেরু বা কুমেরুর দিকে যাব তত জলটা শীতল হয়। সমুদ্র স্রোতের কারণের মধ্যে আমরা যদি দেখি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, তো সেই সৃষ্টির কারণে আমরা দেখি যে মোটামুটি উষ্ণতার পার্থক্যই সমুদ্র স্রোতটা হয়। তারপরে আনুষঙ্গিক কিছু পৃথিবীর আবর্তন গতি, কিছু সমুদ্র জলের লবণতার পার্থক্য, কিছু উপদ্বীপীয় বা উপকূলীয় বা অবস্থান, কিছু স্থানীয় ঝড় ঝাপটার প্রভাব, কিছু কুয়াশার প্রভাব, কিছু শৈবাল সাগর টাইপের কোনো দ্বীপ, মধ্যবর্তী কোনো দ্বীপের অবস্থান থাকতে পারে। এইসব অবস্থানের ফলেই মোটামুটি সমুদ্র স্রোত সৃষ্টি হয়। তো আটলান্টিক মহাদেশের সমুদ্র স্রোতে যদি লক্ষ্য করি, তাকে আমাকে আগে 4টা মহাদেশেরই কিছু উপকূলীয় কিছু স্পট জানতে হবে। গুরুত্বপূর্ণ স্পট আমি ফার্স্ট আসছি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ, যেটা মোটামুটি এই জামাইকা, পোর্ট অফ স্পেন, এইসব ছোট ছোট দ্বীপ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ, যেটা নিরক্ষরেখার খুব সংলগ্ন নেই, ব্রাজিলের উপরে, দক্ষিণ আমেরিকার একটু উপরটাতে থাকে। তারপর এখানে একটা মেক্সিকো দেশ থাকে, যেখানে প্রচুর টর্নেডো ঝড় হয়। সারা দেশটির উত্তর অক্ষরেখা, ভারতের অক্ষরেখার সাথে মেক্সিকোর অক্ষরেখার এরকম কাজ। এটা মেক্সিকো, রাজধানী মেক্সিকো সিটি। এখানে একটা নিউ ফাউন্ডল্যান্ড বলে একটা দ্বীপ আছে। কি দ্বীপ আছে? নিউ ফাউন্ডল্যান্ড। এই নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপটা খুব সিরিয়াস জায়গা বটে আটলান্টিক মহাসাগরের সমুদ্র পড়ার জন্য। সব থেকে সিরিয়াস জায়গা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপ। ঠিক এইখানটাতে আমরা জানি গ্রিনল্যান্ড একটা বলে দ্বীপ আছে। এইখানে কানাডা দেশটা আছে। কানাডা দেশটা প্রচুর ভগ্ন উপকূল আছে। এইখানটাতে কানাডা উপকূল আর গ্রিনল্যান্ডের মাঝে একটু আটলান্টিক মহাসাগর একটা মানে সমুদ্রের একটা অংশ চলে গেছে। গ্রিনল্যান্ডটা ডেনমার্ক শাসিত। ইউরোপের একটা দেশ আছে ডেনমার্ক, তার রাজধানী কোপেনহেগেন। সেই দেশটার আন্ডারটেকিং করে গ্রিনল্যান্ড। যদিও গ্রিনল্যান্ডে বরফাচ্ছন্ন তো অধিকার করেছিল সেই সময়, এখন অমনি আছে শাসন, স্বাধীন হয়নি আর কি। স্বাধীন কি দেশেই নেই, তো স্বাধীন কি হবে। তারপর এইখানটাতে আমরা জানি ইউরোপের উত্তরের 3টা দেশ, নরওয়ে, সুইডেন আর ফিনল্যান্ড। নরওয়ে দেশটার দিকে কেয়ার দিতে হবে, এটা উপকূলীয় অবস্থান আছে। উপকূলীয় অবস্থান হচ্ছে নরওয়ে। আর এইখানটাতে পর্তুগাল আর স্পেন আছে, 2টা দেশ আমরা জানি, পর্তুগাল আর স্পেন। পর্তুগালের রাজধানী লিসবন, তার উপকূল আছে। আর এইখানে স্পেন আছে। তো স্পেনের একটা দ্বীপ আছে এই জায়গাটাতে, যেটা আফ্রিকা শুরু হচ্ছে সেই জায়গাটাতে, মোটামুটি ক্যানারি বলে একটা দ্বীপ আছে, ক্যানারি দ্বীপ। আর আফ্রিকার এই দিকটায়, আফ্রিকার পশ্চিম উপকূলে এইখানে একটা গিনি দেশ আছে। অনেক দেশ আছে, কিন্তু আমি গিনি দেশটার দিকে কেয়ার দিচ্ছি। আর এইখানে সাউথ আফ্রিকা বলে একটা দেশ আছে, তার একটা টাউন আছে বড়, পৃথিবীর সবাই চিনে এই টাউনটা, যারা ক্রিকেট দেখে তারা অনেকে চিনে, কেপ টাউন। আর তারপরে আমরা জানি যে আন্টার্কটিকা মহাদেশটা আছে।
তো আমরা সমুদ্র স্রোতটা একটু নিচ দিক থেকে পড়ার চেষ্টা করছি। প্রথমত এইখান থেকে নিরক্ষরেখা থেকে একটা উত্তর নিরক্ষীয় স্রোত চলে যায়, সবসময় এটা সব জায়গাতেই যাবে, সব সমুদ্রে এটা হবে, একটা উত্তর নিরক্ষীয় স্রোত আর একটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত। অর্থাৎ উষ্ণ জলের স্রোতটা প্রচন্ড ঘনত্বটা কমে যায়, ঘনত্ব কমার জন্য একটু গতি সৃষ্টি হয় এবং সেই গতিটা আমরা উপকূল বরাবর লক্ষ্য করে যাবো। আর উত্তর নিরক্ষীয় স্রোতটা কোন দিকে চলতে শুরু করে? উত্তর দিকে। আর এই দিক থেকে একটা শীতল স্রোত, এইখানটাতে একটা শীতল স্রোত উপর দিকে এসছে, ফকল্যান্ড দ্বীপ থেকে একটা শীতল স্রোত মোটামুটি আর্জেন্টিনা উপকূল বরাবর উপর দিকে এসছে। আর এইখানে কিছু শীতল স্রোত তো যাই, শীতল স্রোত পুরো কুমেরুর এলাকা দিয়ে চলতেই থাকছে, সব মহাসাগর দিয়ে চলতে থাকছে, কোনো কোনো জায়গায় উপকূল পেলেই উঠে যায়। তো এইখানে এই উপকূলটা বেয়ে একটা শীতল স্রোত উঠছে, কেপটাউন নাম দিয়ে আমরা কেপটাউন নাম দিয়েছি, কেপটাউন স্রোত, সেইটা দিয়ে উপর দিকে উঠছে। এইবার এইটা মোটামুটি একটু আফ্রিকা মহাদেশটা একটু উপদ্বীপ অবস্থানটা দিকে হেলা আছে, ফলে এটা এইদিকে একটু ঘুরতে শুরু করে, এটা এইদিকে ঘুরতে শুরু করে বলে তখন উত্তর নিরক্ষীয় স্রোতটাকে একটু প্রভাব বিস্তার করে। আর দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা ব্রাজিল উপকূল বরাবর নামতে থাকে, আর ফকল্যান্ড স্রোতটা উপর দিকে উঠতে থাকে, শীতল স্রোত বটে ফকল্যান্ডটা। আস্তে আস্তে এরা মোটামুটি আর ব্রাজিলের কিছুটা এলাকা আসার পর ডিজলভ হয়ে যায়, উষ্ণ স্রোত আর শীতল স্রোতটা কি হয়ে যায়? প্রশমিত হয়ে যায়, মোটামুটি এইভাবে একটা সমুদ্র স্রোত তাহলে আটলান্টিক মহাসাগরের দক্ষিণ দিকটাতে চলতে থাকছে, এই কন্টিনিউ হতে থাকছে এই স্রোতটা। একটা ফকল্যান্ড স্রোত শীতল স্রোত উপরে উঠতে থাকছে, একটা কেপটাউন স্রোত উপরে উঠতে থাকছে, শীতল স্রোত কেপটাউন স্রোতটা একটু উপদ্বীপ অবস্থানের জন্য বেঙ্গলের স্রোত, ঠিক আছে। এই স্রোতটা এখানে ধাক্কা পাই উত্তর নিরক্ষীয় স্রোত রূপে উপর দিকে উঠতে থাকে, এই স্রোতটার প্রভাবে উত্তর নিরক্ষীয় স্রোতের দাপটটা একটু বাড়ে। আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটা আছে সেটা ব্রাজিল স্রোত বরাবর নিচে নামতে নামতে ফকল্যান্ড স্রোতের সাথে ডিজলভ হয়ে যায়। এইবার এইখান থেকে কিছু সমুদ্র প্রচন্ড ঝড় ঝাপটা দেখা যায় এই উপদ্বীপ অবস্থানটাতে। আর এইখানটাতে পানামা খাল কাটা আছে, আগে খালটা কাটা ছিল না। তো এই দিকে এই স্রোতটা বাইর হওয়ার কোনো পথ নাই, উত্তর নিরক্ষীয় স্রোতের একটা শাখা ক্যারিবিয়ানের পশ্চিম দিক থেকে যাই এখানে ধাক্কা খায়, ফলে এই স্রোতটা আবার এখানে ব্যাক করে। আর এই ব্যাক করার জন্য এইখান থেকে প্রচুর ঝড়ঝাপটা আছে, এই স্রোতটা প্রচুর বেগ পাই আস্তে আস্তে উত্তর দিকে উঠতে থাকে। আর এইখান থেকে উত্তর নিরক্ষীয় স্রোতের আরেকটা শাখা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পূর্ব দিক থেকে পাস হতে থাকে, যেটা প্রচুর ধাক্কা খায় এই স্রোতটার, মানে কেপটাউন স্রোতটার প্রভাবে বা বেঙ্গলের স্রোত বলা হয়েছে, সেই স্রোতটার প্রভাবে প্রচুর ধাক্কা খেয়েছে। সেই স্রোত দুটা মিলিত প্রবাহটাকে আমরা উপসাগরীয় স্রোত বলি। কি বলি? উপসাগরীয় স্রোত। পৃথিবীর সব থেকে বড় সমুদ্র স্রোত এটাকে ধরা হয় উপসাগরীয় স্রোত। এই উপসাগরীয় স্রোত হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সমুদ্র স্রোত, এটা প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন। উপসাগরীয় স্রোতটা তাহলে আরো উত্তর দিক বরাবর যেতেই থাকে, থাকতে থাকতে আমরা মোটামুটি এইখানে যদি করি নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপটা, তাহলে এইটা মোটামুটি এখান থেকে একটু ঘুরতে শুরু করে, ঘুরে এটা ধাক্কা খায় কোথায়? পর্তুগাল উপকূলে। আর এই দিক থেকে কয়েকটা শীতল স্রোত, সেই সময় এই দিক থেকে একটা শীতল স্রোত আসছে ল্যাব্রাডর স্রোত, যেটা গ্রিনল্যান্ডের পশ্চিম দিক থেকে আসে। আর গ্রিনল্যান্ডের পূর্ব দিক থেকে গ্রিনল্যান্ড স্রোতের উপরে একটা স্রোত আসছে, সেইটা কিছুটা স্রোত আবার এইদিকে চলে যায়, একটা শাখা গ্রিনল্যান্ড স্রোতের এইদিকে ইউরোপ দিকে চলে যায়। সেইটা এই স্রোতটা এবার ধাক্কা খেয়ে এই ল্যাব্রাডর স্রোতটা নিচের দিকে নামতে নামতে গ্রিনল্যান্ড স্রোতের সাথে মিশে এইখানে মোটামুটি ডিজলভ হয়ে যায় স্রোতটা। এবং এইখানটাতে গ্রিনল্যান্ড স্রোতটা, ল্যাব্রাডর স্রোতটা, গ্রিনল্যান্ড স্রোতটা প্রচুর হিমশৈল নিয়ে আসে, হিমশৈলের সাথে অনেক নুড়ি, বালি, পলি, কাকড় আছে, সেইগুলা এই উপসাগরীয় স্রোতটার উষ্ণ স্রোতের প্রভাবে গলি যায়, ওইখানে পলি বালি জমতে থাকে, ফলে ওইখানে সমুদ্রতে একটা ওই নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপটার পাশে একটা মগ্নচূড়া সৃষ্টি হয়েছে। পৃথিবীর সব থেকে বড় মগ্নচূড়া এটাই, নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপটার গড়ে আছে। এবং এই উষ্ণ স্রোত আর শীতল স্রোতের মিলিত প্রভাবের জন্য এইখানে প্রচুর মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ। সেই জন্য এটাকে পৃথিবীর গ্র্যান্ড ব্যাংক বলা হয় মাছের ক্ষেত্রে। কি বলে? গ্র্যান্ড ব্যাংক মানে মাছের জন্য গ্র্যান্ড ব্যাংক, মাছের গ্র্যান্ড ব্যাংক। আর এই স্রোতটা চলে গেছে পর্তুগাল উপকূলে ধাক্কা খেয়ে, তাহলে এই দিক থেকে কি স্রোত এসছে? শীতল ল্যাব্রাডর স্রোত। এই দিক থেকে কি এসছে? গ্রিনল্যান্ড স্রোত। গ্রিনল্যান্ড স্রোতের একটা শাখা ইউরোপ মহাদেশ দিকে যায়,
একটা শাখা এদিক থেকে আসে, দুটা স্রোতেই মিলিত হয়ে ডিজলভ হয় নিউফাউন্ডল্যান্ড দ্বীপটার গোড়ায়। নিউফাউন্ডল্যান্ড দ্বীপটা থেকে উপসাগরীয় স্রোত, উপসাগরীয় স্রোত কিন্তু খুব পাওয়ারফুল স্রোত পৃথিবীর, ফলে এই ডিজলভ হয়েও আটকে থাকে না, ডিজলভ হয়েও একটা শাখা যাই করে পর্তুগালে যায়, খুব জোরে ধাক্কা খায়। পর্তুগালে ধাক্কা খেয়ে একটা শাখা চলে যায় উত্তর বরাবর নরওয়েগামী, একটা শাখা ওই গ্রিনল্যান্ডের যে পূর্ব দিকে যে ইউরোপ দিকে ছিল সেইটাকে ডিজলভ করে, একটা শাখা কেনারি দ্বীপপুঞ্জ আছে না, এখানে কেনারি আগেই বলে রেখেছিলাম আমি, স্পেনের দ্বীপ, সেই কেনারি দ্বীপ নিয়ে নিচের দিকে নামতে থাকে। তাহলে এই স্রোতটা আস্তে আস্তে শীতল হচ্ছে যত উঠতে যাবে, এই গ্রিনল্যান্ডে যে এটা প্রচুর কুয়াশা মেঘ তেঘ সৃষ্টি করে ওই ফিনল্যান্ডের গোড়ায়, এবং এইখানটা তো আর এই স্রোতের জন্য প্রচুর এখানে মাছ পাওয়া যায়। সেখানে নরওয়েকে কি বলা হয়? মৎস্যজীবী দেশ। কি বলা হয় নরওয়েকে? মৎস্যজীবী দেশ। মৎস্যজীবী দেশ। এই এলাকাটাতে প্রচুর মাছ পাওয়া যায়, আর এই স্রোতটা আস্তে আস্তে শীতল হতে থাকে, ডিজলভ হয়ে যায়। আর এই স্রোতটা আরেকটা শাখা এখান থেকে গ্রিনল্যান্ড দিকে আসতে থাকে। এই দুটো শাখায় ইউরোপ ইংল্যান্ড আছে, তো ইংল্যান্ড দেশটা দুই থেকে দুটো স্রোত যেতে থাকে। এইটা তো সিরিয়াস স্রোত হলে একটা লিখলেও চলবে। এই স্রোতটা এখানে এসে ডিজলভ হয়ে যায়, এবং এই শীতল স্রোতটা এবং যেটা ল্যাব্রাডর শীতল স্রোত গ্রিনল্যান্ড শীতল স্রোতের সাথে এই উষ্ণ স্রোতটা প্রশমিত হয়ে যায়। আর একটা শাখা তো উপসাগরের স্রোতের জায়গায় এসে নামে গেল, এখানে প্রচুর হিমশৈল গলিয়ে নুড়ি বালিকা পড়ল। আর যেটা কেনারি স্রোত সেইটা নিচের দিকে নামতে থাকলো, গিনি উপকূল বরাবর নামতে থাকে, গিনি উপকূল বরাবর নামে সেটা আবার উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিশে যায়। এইভাবে একটা স্রোতের সবসময় আমরা অক্ষরক্ষ করি। এই মাঝটাতে কিন্তু ব্যাপক এলাকা জুড়ে একটা স্রোতহীন অংশ দেখা যায়, ব্যাপক এলাকা জুড়ে একটা স্রোতহীন অংশ দেখা যায়, এবং এইখানে অনেকটা জায়গা জুড়ে শৈবাল সাগরের সৃষ্টি হয়েছে। অনেক, এটা পৃথিবীর সব থেকে বড় শৈবাল সাগর। শৈবাল সাগরের সৃষ্টি হয়েছে। শৈবাল সাগর আলাদা করে প্রশ্ন আসে। শৈবাল সাগর প্রশান্ত মহাসাগরেও দেখা যায়, শৈবাল সাগর হালাকি এখানেও দেখা যেতে পারে, কিন্তু শৈবাল সাগর পৃথিবীর সব থেকে বড়টা এখানে আছে। তাহলে এখানে সব থেকে বড় পৃথিবীর শৈবাল সাগর আছে, এইখানে সব থেকে বড় পাওয়ারফুল সমুদ্র স্রোত আছে, উপসাগরীয় স্রোত। এইখানেই বড় সব থেকে মগ্নচূড়াটা আছে, মগ্নচূড়া অন্য জায়গাতেও দেখতে পারে। এইখানেই পৃথিবীর সব থেকে বড় গ্র্যান্ড ব্যাংক আছে। তাহলে এত কিছু এখানে গুরুত্বপূর্ণ। তাহলে আবার আমি যদি রিভাইজ দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে দুটা শীতল স্রোত, ফকল্যান্ড স্রোত আর কেপটাউন স্রোত, এই দুটা স্রোত যেতে ছিল উত্তর দিকে, শীতল স্রোত দুটাই। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের প্রভাবে ব্রাজিল উপকূল বরাবর ফকল্যান্ড স্রোতটা প্রশমিত হয়। কেপটাউন স্রোতটা উত্তরে যেতে ছিল, উত্তরে যেতে যেতে উত্তর নিরক্ষীয় স্রোতকে প্রভাবিত করে, সেইটার গতিটা আরো বাড়িয়ে যায়। উত্তর নিরক্ষীয় স্রোতের একটা শাখা পশ্চিম দিক বরাবর মেক্সিকো উপকূলে ধাক্কা খায়, এবং মেক্সিকো উপকূলে আরো কিছু বায়ু প্রবাহ, কিছু সমুদ্র স্রোত, বিশেষ ধরনের সমুদ্র স্রোত এই উপকূলটা সৃষ্টি হয়। একটা অশান্ত পরিবেশ পড়ে এই জায়গাটা, সেইখান থেকে এই স্রোতটার গতিটা প্রচন্ড বাড়াই দেয় এই স্রোতটার। আর এই থেকে উত্তর নিরক্ষীয় স্রোতের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পূর্ব দিক দিয়ে একটা শাখা যায়, সেই দুটো শাখা মিলে এইটার নাম হয়েছে উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোতটা যখন নিউফাউন্ডল্যান্ড বরাবর চলছিল, তখন এটা ইউরোপমুখী হইতে থাকে আস্তে আস্তে, কারণ শীতল স্রোত এখানে প্রভাব বিস্তার করছে। গোটাটা যদি শীতল স্রোত আছে, আমরা দেখাচ্ছি উপকূল বরাবর আসছে তো গোটাটাতে, তখন এই স্রোতটা আস্তে 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 এইদিকে একটু বেঁকে পর্তুগাল উপকূলে ধাক্কা খায়। আর এই দিক থেকে গ্রিনল্যান্ডের পশ্চিম দিক থেকে ল্যাব্রাডর স্রোত শীতল আসছিল, আর গ্রিনল্যান্ডের পূর্ব দিক থেকে গ্রিনল্যান্ড স্রোত এসেছিল। দুটো স্রোতের মিলিত প্রবাহটা নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে প্রশমিত হয় উপসাগরীয় স্রোতের উষ্ণ জলের প্রভাবে। সেখানে প্রচুর হিমশৈল আসে, হিমশৈল গলে পলি নড়ি বালিকা পর জেলা হিমশৈলের সাথে আসে, সেগুলা এখানে জমা হতে থাকে, ফলে এই জায়গাটা গভীরতা কমে গেছে। এখানে প্রচুর মাছও পাওয়া যায়, এটা গ্র্যান্ড ব্যাংক নামে পরিচিত। পর্তুগাল উপকূলে ধাক্কা খেয়ে উপসাগরীয় স্রোতটা তিন ভাগে ভাগ হয় মূলত। একটা চলে যায় গ্রিনল্যান্ড দিক বরাবর, সেটা দুদিক থেকে যেতে পারে। একটা উত্তর ইউরোপ দিকে চলে যায়, নরওয়ে ফিনল্যান্ড দিকে। আর একটা চলে যায় সাউথে, আফ্রিকা দিকে। আফ্রিকা দিকে স্রোতটা ক্যানারি স্রোত নামে পরিচিত। এইটা উত্তর ইউরোপীয় স্রোত বলা যায় এটাকে, উত্তর ইউরোপীয় স্রোত বলতে পারো তুমি, যে উত্তর ইউরোপের দিকে গেছে। আর এইটা গ্রিনল্যান্ড দিকে চলে গেছে একটা স্রোত। সেই তিনটা স্রোত তিন ভাগে ভাগ হওয়ার পর ক্যানারি স্রোতটা গিনি উপকূল বরাবর চলতে শুরু করে, তখন এটার নাম গিনি স্রোত। সেইটা দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মানে নিরক্ষীয় প্রতিশোধ সৃষ্টি হয়, নিরক্ষীয় প্রতিশোধ সৃষ্টি হয়, এটা আবার এইভাবে কন্টিনিউ হতে থাকে। আর এদিকেও এটা কন্টিনিউ হতে থাকে। মোটামুটি এই গেল আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতের সাধারণ ধারণা।